আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। নিষিদ্ধ করা হোক বা না হোক, বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই ভবিষ্যতে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতীকী তারুণ্য সমাবেশে এসব কথা বলেন তিনি। যারা অবৈধ নির্বাচনে সাহায্য করেছে তাদের বিচার ও চাকরি থেকে অপসারণের দাবিও জানান রিপন। 18 ও 24 সালের নির্বাচনে নির্বাচন কমিশন সহযোগিতা না করলে আওয়ামী লীগের ভোটে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বলে জানান বিএনপির এই নেতা। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। দেশের চলমান অস্থির পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রংপুর যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে তিনি এই মন্তব্য করেন। পাটগ্রামের মব সহিংসতার উদাহরণ দিয়ে তিনি বলেন, মব সন্ত্রাসের কারণে দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে, তাই নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানান তিনি। আপনারা পাটগ্রামে দেখে ফেলেছেন, আমার আর বলার কিছু নাই। পাটগ্রাম আমাদের চোখের সামনে না। এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে, এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে? এই জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। আমরা আশা করি যদি বেসিক বিষয়ে, মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে, এবং যদির কোনো সুযোগ নাই, সংস্কার করতে হবে, ভালো নির্বাচনও করতে হবে ইনশাআল্লাহ। শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নয় এনসিপি উল্লেখ করে সকল আঞ্চলিক বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে সকালে ঠাকুরগাঁওয়ের পথসভায় তিনি বলেন, এই বাংলাদেশ আর হাসিনার বাংলাদেশ এক নয়। বিদেশি রাষ্ট্রের তাবেদার সরকার নয়, এখন থেকে শুধু বাংলাদেশপন্থীরাই এই দেশের নেতৃত্ব দেবে বলেও জানান এনসিপি আহ্বায়ক। বলেন, ঠাকুরগাঁওয়ের কৃষক সমাজ এখনো অবহেলিত। আগামী দিনে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একসাথে নিজেদের সামিল রাখবে ঘোষণা দেন তিনি। পরে ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদে জুমার নামাজ পড়েন এনসিপি নেতারা। এরপর দিনাজপুরে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করে চতুর্থ দিনের কার্যক্রম শেষ করা হবে। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন, তরুণ এবং বিকল্প নেতৃত্বকে বেছে নেবেন। অবশ্যই জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের, যেই কারণে আমাদের দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুষিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। স্বরাষ্ট্র উপদেষ্টার উদাসীনতায় অভ্যুত্থানের 1 বছর পরেও গণকবরের মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। সকালে রায়েরবাজারের বধ্যভূমিতে জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। রিফাত রশিদ আরও বলেন, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই ফ্যাসিস্টের জন্ম হয়েছিল। মৌলিক সংস্কার ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে ছাত্র জনতা তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেন। এ সময় গণকবরে জুলাই গণ অভ্যুত্থানের যে সকল শহীদরা আছেন তাদের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর না করায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। গণ অভ্যুত্থানের পর 1 বছর হয়ে গেলেও এই লাশগুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা যারা আছে তারা
এই লাশগুলো এখান থেকে লাশগুলো উত্তোলন করে এগুলোর ময়নাতদন্ত করে ডিএনএ ম্যাচ করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত হয় নাই। রাজনৈতিক দলগুলো যদি মনে করেন তারাই কেবল নীতি নির্ধারক, তাহলে তারা ভুল করছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি। ইন্টারিম গভর্নমেন্ট তো 3টা শর্তে আসলে মোটা দাগে তারা হলো গিয়ে ইসের ভিতরে ক্ষমতায় গিয়েছে। সেটা হলো বিচার এবং সংস্কারের প্রেক্ষিতে একটি সুষ্ঠু সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি বিচার প্রক্রিয়ার নামে ঠন চলছে। বিচার প্রক্রিয়ার যে গতি, সেই গতি দেখলে কচ্ছপও মাঝে মাঝে লজ্জা পায়, এরকম একটা অবস্থা। এ সময় মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শহীদ রনির পরিবারের সাথে দেখা করতে যান তারা। এ সময় কান্না জর্জরিত কণ্ঠে রনির মা বলেন, জীবন দিয়েও শহীদের স্বীকৃতি পাননি তার ছেলে। আমি এখন কোনো জায়গা থেকে কিছু পাই না, সরকার আমারে কোনো স্বীকৃতি দেয় নাই। শহীদ রনির মায়ের কান্না আর দাদির কান্না, তার বোনের কান্নার আমরা দেখতে পাচ্ছি। এই কার এক ফোঁটা কান্না যাতে না ঝরে, ইন্টারিম অবিলম্বে এই ব্যবস্থাটা গ্রহণ করুক। শহীদ রনিকে অবিলম্বে বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, সেই শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। মাসব্যাপী শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত করবেন সংগঠনটির নেতৃবৃন্দ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর নারী ধর্ষণের মূল হোতা শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। তিনি ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীর ছোট ভাই। রাজধানীর কারণ বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, বড় ভাইকে শায়েস্তা করতে শ্লীলতাহানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ফজর আলীর ছোট ভাই শাহপরান। GM তসলিমের রিপোর্ট। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল হোতা শাহপরানকে কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার থেকে গ্রেফতার করে র্যাব 11। র্যাব জানায়, বড় ভাই ফজর আলী ও ছোট ভাই শাহপরান দীর্ঘদিন যাবৎ ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল। গত 26 জুন রাত 11:30টায় ভিকটিমের মা বাবা বাসায় না থাকার সুযোগে ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করে এর আধা ঘন্টার মধ্যে আগে থেকে উত পেতে থাকা ছোট ভাই শাহপরান 8-10 জনকে সাথে নিয়ে দরজা ভেঙে ওই বাসায় প্রবেশ করে। এই সময় ভিকটিমকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি সহ অশ্লীল ভিডিও ধারণ করে তারা। গ্রেফতারকৃত শাহপরানের কাছ থেকে ধর্ষণের ঘটনার ছবি ও ভিডিও চিত্র সহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। এইটা তদন্তে বেরিয়ে আসবে, তদন্ত হোক। অলরেডি 4 জন অ্যারেস্টেড এটা নিয়ে অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত উঠানো হয়েছিল। তানদিনের এটা তো আমরা তদন্ত করছি না, আমরা আসামি যেটা আমরা শাহপরানকে পেয়েছি, শাহপরানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটাই আমরা বলছি। বাট পরবর্তী যে জিনিসগুলো কেন এটা ডিটেল আরো ইনভেস্টিগেশন করে বেরিয়ে আসবে। র্যাবের কর্মকর্তা আরো জানান, পারিবারিক বিষয় নিয়ে ফজর আলীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল শাহপরানের। তাকে দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল। সেই উত্তপ্তের প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে দুজনেই একজনের পিছনে ছুটছে। তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়। সেই সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয় এবং সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায় এবং সেটারই প্রতিফলন ছিল 26শে জুনের যে ঘটনাটা। ঘটনার সাথে সম্পৃক্ত বাকিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র্যাব। GM তসলিম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ব্যাপক কর ছাড় ও ব্যয় পরিকল্পনার বিগ বিউটিফুল বিল মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে। প্রায় 29 ঘন্টা টানা বিতর্ক শেষে বিলটি 218 বনাম 214 ভোটে অনুমোদিত হয়। ডেমোক্র্যাট দলের 212 জন সদস্য বিলটির বিরুদ্ধে ভোট দেন। এছাড়া রিপাবলিকান দলের 2 সদস্য থমাস মেসি ও ব্রায়ান ফিটজপ্যাট্রিক বিলটির বিরোধিতা করেন। এই বিলটি এখন ট্রাম্পের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হয়েছে। ট্রাম্প চেয়েছিলেন 4 জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবসের আগেই এটি পাশ হোক। এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঋণের সীমা $5 ট্রিলিয়ন পর্যন্ত বাড়ানো হবে। খেলার খবর।
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে ব্রাজিলিয়ান দল ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ এশিয়ার প্রতিনিধি সৌদি আরবের আল হিলাল। রাউন্ড অফ 16-এ দুই দলই অঘটনের জন্ম দিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছিল। ফ্লুমিনেন্স 2-0 গোলে পরাজিত করেছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলানকে, আর আল হিলাল 4-3 গোলে হারায় ম্যানচেস্টার সিটিকে। এই দুই দলের লড়াইয়ের অর্থ হল ইউরোপের বাইরের অন্তত একটি দল ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলবে। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। অন্য কোয়ার্টার ফাইনালে শনিবার সকাল 7টায় আরেক ব্রাজিলিয়ান দল পালমেইরাসের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট চেলসি। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।